আপনার বর। সৃজনীর সাথে সাথে দরজা খুলে দেয়। রাফিদের হাসি মুখে নজরে আসতে সৃজনী লজ্জা পায়। রাফিদ ভেতরে ঢুকতে ঢুকতে বলে, এটা ভালো অভ্যাস। কি করেছিলেন? রান্না করছি, আপনি একটু বসেন, আমি পানি দিচ্ছি। রাফিদ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সৃজনী সুযোগ না দিয়ে ভো করে দৌড় দেয়। রাফিদ ফের হাসে। তাদের ঘরে আপাতত টিভি নেই, তাই নিজের ফোন বের করে ঘাঁটতে শুরু করে। ফোনে নিউজ দেখতে গেলে সৃজনী চলে আসে। তখনই নিউজে বিভোরের খবরটা শুনে সৃজনীর পা থেমে যায়। রাফিদের থেকে ফোন নিয়ে বিভোরের খবর শুনে তার যেন মাথায় আকাশ ভেঙে পড়ে। ভারসাম্য রাখতে না পেরে পড়ে যেতে নিলে দ্রুতই রাফিদ তার হাত ধরে ফেলে। আতঙ্কিত কণ্ঠে বলে, কি হয়েছে? বসুন এখানে। শরীর খারাপ লাগছে? সৃজনী রাফিদের দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে করুণ কণ্ঠে বলে, আমার ভাই রাফিদ, আমাদের বিভোর ভাই, ভাইকে ফাঁসির রায় দেওয়া হয়েছে কেন বললো? ভাই কি করেছে? রাফিদ চমকায়। দ্রুত ফোন নিয়ে পুরো নিউজ সার্চ করে। এরপর সবটা সৃজনীকে জানাতে সৃজনী কাঁদতে শুরু করে। রাফিদ দ্রুত তাকে বুকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে। সৃজনী রাফিদের শার্ট শক্ত করে চেপে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমাকে বাড়ি নিয়ে চলেন রাফিদ, আমি বিভোর ভাইকে দেখব। ভাই এমন না, ভাই তো আজীবন আমাদের সব কিছু থেকে বাঁচিয়েছে। আজ তবে ভাইয়ের এই পরিণতি কেন? আর রজনী, ভাইয়ের এই পরিণতি তো ও মানতে পারবে না। ভাইকেও অনেক ভালোবাসে। রাফিদ, আমাকে বাড়ি নিয়ে চলেন। উকিলের সাথে কথা বলে সুজন আর রজনী বেরিয়েছে বিভোরের সাথে দেখা করতে। শিহাব আহমেদ যেতে চেয়েছিলেন, কিন্তু সাহস হয়নি, তাই সে বাড়িতেই থেকে গেছে। শম্পা আহমেদকে জানানো হয়নি। এই অবস্থায় তাকে নিয়ে গেলে পরিস্থিতি আরও বিগড়ে যাবে। সুজনের বাইকে করে দুজনে রওনা দেয়। রজনী নিশ্চুপ বসে আছে। জেলের সামনে এসে সুজন কথা বলে, উকিলও চলে আসে। এরপর সুজন রজনীকে একাই পাঠায় বিভোরের সাথে দেখা করতে। একজন কনস্টেবল রজনীকে সঙ্গে করে নিয়ে যায়। একটা জায়গায় দাঁড় করিয়ে সে চলে যায়। মিনিট পাঁচেক বাদেই বিভোরকে আনা হয়। বিভোর রজনীকে দেখেই থমকে দাঁড়ায়। রজনী তখনও বিভোরকে দেখেনি। সে আশেপাশ দেখছে চোখ বুলিয়ে, গভীর মনোযোগ দিয়ে ভাবছে কিছু। রজনী আর বিভোরের মাঝে একটা লোহার খাঁচার মতো দেয়াল। বিভোর ওপাশ থেকে কাপা গলায় ডাকে, রজনীগন্ধা। রজনীর গায়ে যেন শীতল স্রোত বয়ে যায়। চট করে ফিরে তাকায়। দেয়ালের ওপাশে বিভোরকে দেখে ছুটে দেয়ালের পাশে যায়। খাঁচার ছোট ফুটাতে হাত রেখে ব্যস্ত গলায় বলে, আপনি ওপাশে কেন বিবর ভাই? আমার কাছে আসবেন না? এপাশে আসুন না বিবর ভাই, আমি আপনাকে ছুঁয়ে দেখব, আসুন না। বিভোর এগিয়ে আসে। রজনীর আঙ্গুল রাখা জায়গাতে নিজেও আঙ্গুলগুলো রাখে। একটা আঙ্গুল গিয়ে অন্য আঙ্গুলে ঠেকে। রজনী চেষ্টা করে ওভাবেই আঙ্গুল ধরতে। রজনীর এই পাগলামো দেখে বিভোর হাসে। বুকের ভেতরটা তিতকুটে হয়ে যাচ্ছে মুহূর্তেই। চোখের কোণ জ্বালা করে ওঠে। নিজেকে দমিয়ে হেসে বলে, এতটা বিরহ আমার তখনও ছিল না রজনীগন্ধা, যখন তুমি আমার ছিলে না। যদি জানতাম পেয়ে হারানোটা এভাবে হৃদয়ে রক্তক্ষরণের মতো, তবে আমি তোমাকে ভুল করেও চাইতাম না। রজনী এতদিনের একটু একটু জমানো কষ্ট এতক্ষণে পানি হয়ে গড়িয়ে পড়ে। চেয়েও নিজেকে আটকাতে পারে না। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে, যেন আরও জোরে কেঁদে ওঠে। বিভোর ঢোক গিলে বিষাদে তার গলা আটকে আসছে। কোনো রকমে আওড়ায়, কেঁদো না রজনীগন্ধা, আমি তোমার চোখের জল মুছে দিতে সক্ষম নই। তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমার ভেতরটা পুড়ে যায় রজনীগন্ধা। রজনী হিচকি তুলে কাঁদে ভাঙা ভাঙা ভাবে বলে, আপনি আমায় ছেড়ে যাবেন না বিবর ভাই? আপনার আমার মাঝে এই দেয়াল আমার সহ্য হচ্ছে না। আপনি আমার কাছে চলে আসেন, আমি এইসব আর সহ্য করতে পারছি না। যদি পারতাম তবে চলে আসতাম। আমি জানতাম পরিণতি, তবুও আমি তোমার সাথে জড়িয়েছি। আমাকে ক্ষমা করে দিও রজনীগন্ধা। রজনী কথা বলতে পারে না। কান্নার দমকে বিভোরের সহ্য হয় না। তার ভেতরটা হাঁসফাঁস করছে। কষ্টে তার গলা অবধি যেন অসহ্য যন্ত্রণা অনুভূত হচ্ছে। রজনী মাথা নত করে কপাল ঠেকিয়ে আছে লোহার খাঁচায়। বিভোর তার কপালে বরাবর নিজের কপাল রেখে ভেঙে আসা গলায় বলে, আমার বড্ড স্বার্থপর হতে ইচ্ছে করছে, ভীষণ করে বাঁচতে ইচ্ছে করছে রজনীগন্ধা। তোমাকে বুকে রেখে আমার আরো 40 বছর পাড়ি দিতে ইচ্ছে করছে। পৃথিবীর সব নিয়ম ভেঙে তোমাকে কেবল শক্ত করে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। আমার ভীষণ করে তোমাকে ভালোবাসতে ইচ্ছে করছে, কিন্তু ভাগ্য বুঝে আমাদের এক হতে দিতে চায়। বিভোরের চোখ থেকে দুফোঁটা জল নিচে পড়ে। রজনী কাঁদতে কাঁদতে জবাব দেয়, ভাগ্য আমাদের বেলাতে এত নিষ্ঠুর কেন হবে বিবর ভাই? যখন আপনাকে ভালোবাসিনি তখন ভাগ্য আমার সাথে জুড়ে দিল, আজ যখন ভালোবাসি তখন ছিনিয়ে কেন নিচ্ছে? যদি বিচ্ছেদই ছিল তবে এত কিছু পাওয়ার পর
ভাগ্য জোরে ছিল কেন? আমি তো আপনার মতো এত শক্ত নই। আমি যে বিরহ সহ্য করতে পারি না। বিভোর মাথা তুলে নেয়, ভাঙা ভাঙা ভাবে নিচু স্বরে বলে। রজনী প্রত্যেকটা কথা মন দিয়ে শুনে, বিভোরের চোখে স্পষ্ট পানি। রজনী অপলক তাকিয়ে থাকে তার চোখের দিকে। বিভোর থামে, বিষাদ মাখা হাসি দিয়ে ফের বলে, আমি বড্ড পাষাণ, তাই না রজনীগন্ধা? কিন্তু আমি তো তোমাকে শেয়ার করতে পারি না, প্রিয় রজনীগন্ধা। আমি আজীবন তোমাকে ভালোবেসেছি, শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকেই ভালোবাসবো। এই পৃথিবী হয়তো আমাকে মৃত্যু দিয়ে দেবে, কিন্তু আমি আজীবন তোমার প্রেমে বাঁচব, রজনীগন্ধার প্রেমে, রজনীগন্ধার স্মৃতিতে, রজনীগন্ধার তীব্র সুভাষে, রজনীগন্ধার হাসিতে, রজনীগন্ধার অস্তিত্বে, রজনীগন্ধার মুঠোভর্তি প্রিয় রজনীগন্ধায় আমি বাঁচব। আমি আমার প্রিয় রজনীগন্ধাতে আজন্ম বাঁচব। দেখা করার সময় শেষ হয়ে যায়। একজন লেডি কনস্টেবল রজনীকে জানলে রজনী আতঙ্কিত হয়ে খাঁচা শক্ত করে চেপে ধরে, অস্থির হয়ে বলে, আমি যাব না বিবর ভাই, যাব না। আমি আপনার কাছে যাব। আপনি বলুন না, আমি যাব না। লেডি কনস্টেবল এমন পাগলামো দেখে নিজেই টেনে সরাতে নেয়। রজনী যাবে না বলে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। ছোটখাটো একটা হাঙ্গামা শুরু হয়ে যায়। রজনী চিৎকার করে কাঁদছে আর বারবার বিভোরের কাছে যেতে চাইছে। এরপর দুজন কনস্টেবল মিলে রজনীকে টেনে নিয়ে যেতে থাকে। ওদিকে বিভোরকেও নিয়ে যাওয়া হয়। বিভোর বারবার বলছে, ওকে টানবেন না, লেগে যাবে ওর, ছাড়ুন ওকে। দুজনে মুহূর্তেই আবার আলাদা হয়ে যায়। রজনীর কান্না থামে না, চিৎকার করে বলতে থাকে, আপনি যাবেন না বিভোর। আমি যাব আপনার কাছে। এভাবে আমায় ছেড়ে যাবেন না। এই পৃথিবীতে তো আপনাকে মৃত্যু দিয়ে দিচ্ছে, কিন্তু আমাকে মৃত্যু না দিয়েও তো মেরে ফেলছে বিবর ভাই। যাবেন না। হে কেমন বেঁচে থাকা, হে কেমন জীবন, যে যে জীবনে আপনার অস্তিত্ব নেই। আপনার রজনীগন্ধার শ্বাস আটকে আসছে। আপনি ছেড়ে যাবেন না। এরপর কনস্টেবলের দিকে তাকিয়ে বলে, আপু ছাড়েন না, আমি ওনার কাছে যাব। আপনারা না হয় আমাকেও ফাঁসি দিয়ে দেন, কিন্তু আমায় যেতে দেন। তারা কোনো কথা না শুনে রজনীকে বের করে আনে। রজনী তখনও চিৎকার করে কাঁদছে। রজনীর কান্না দেখে কনস্টেবলেরও চোখ ভিজে আসে, কিন্তু তারাও যে একটা দায়িত্বে আটকে আছে। রজনীকে কোনো রকমে বাইরে আনলে রজনীর এই অবস্থা দেখে সুজন ছুটে আসে। মহিলা দুজন রজনীকে ছেড়ে দেয়। রজনী নিচে বসে ওভাবেই কাঁদতে থাকে। সুজন বোনকে আগলে নিয়ে ব্যস্ত স্বরে বলে, কাঁদিস কেন? কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। রজনী মাথা তুলে সুজনের দিকে তাকিয়ে কোনো রকমে বলে, আমি ওনার কাছে যাব ভাইয়া, আমায় নিয়ে চলেন। আমি ওনাকে ছাড়া একদম দমানকে বাঁচতে পারবো না। ওনাকে এনে দিন। ওনাকে একটু কষ্ট হচ্ছে না আমায় কষ্ট দিতে। আমি পারছি না আর। সুজন ঢোক গেলে অন্যদিকে তাকিয়ে রজনীকে বুকে আগলে নেয়, মাথায় হাত বোলাতে থাকে। তার বোনেরা তার সবচেয়ে প্রিয়, অথচ বোনগুলোই কিভাবে যেন কষ্ট পেয়ে যায়। সে জানে বিভোরকে রজনী কতটা ভালোবাসে আর বিভোর রজনীকে কতটা ভালোবাসে। চোখ বন্ধ করে মনে মনে কেবল আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে। এরপর রজনীর কান্না কিছুটা কমে এলে তাকে ধরে ধরে বাইকে এনে বসায়। রজনীর কান্না ততক্ষণই বন্ধ হয়ে গেছে। রোবটের মতো চুপচাপ কেবল বসে আছে। জেল থেকে শহরের রাস্তায় যাওয়ার কিছুটা পথের মধ্যেই হঠাৎ একটা গাড়ি তাদের বাইকে ধাক্কা দেয়। সুজন আর রজনী ছিটকে পড়ে। এরকম একটা অ্যাক্সিডেন্টে সবাই ছুটে আসে। সুজন ভালো রকমের আঘাত পেয়েছে। রজনীকে আগে বের করে তারা একপাশে রজনীকে দাঁড় করায়। এরপর সুজনকে বের করে বাইকের নিচ থেকে সবার দৃষ্টি সেদিকে থাকার সুযোগ নিয়েই কেউ একজন রজনীর মুখে রুমাল চেপে ধরে। মুহূর্তেই সে ঢলে পড়ে অজ্ঞাত ব্যক্তিটির বুকের উপর। আধা আধা চোখ মেলে নিজেকে সম্পূর্ণ অন্য এক জায়গায় আবিষ্কার করে চমকে ওঠে রজনী। বারবার আশেপাশে তাকিয়ে অজানা পরিবেশ দেখে বুঝে ওঠে না এই জায়গাটা ঠিক কোথায়, এখানে কিভাবে আসলো। মাথায় চাপ দিতেই মনে পড়ে যায় সবটা। কেউ তাকে এখানে এনেছে বুঝতে পেরে প্রথমে ভয় পেয়ে যায়। কে হতে পারে? তাকে এখানে কেন এনেছে? একটা চেয়ারে কোনো বাঁধন ছাড়াই সে বসেছিল। বিভোরের কথা মাথায় আসতে তার সব ভয়ভীতি যেন কোথাও উধাও হয়ে যায়। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, যে জীবনে আপনি নেই সে জীবন থাকলেও যা, না থাকলেও তা বিবর ভাই। রজনী চুপচাপ সেখানেই বসে থাকে, মাথা নিচু করে বিভোরের ধ্যানে মগ্ন। কতটা সময় পেরিয়ে যায় তার কোনো ধারণাই নেই। হঠাৎ করে দরজা খোলার শব্দে মাথা উঁচু করে তাকায় রজনী। সামনে দরজা দিয়ে সাদিবকে প্রবেশ করতে দেখে অবাক চোখে তাকায়। আনমনেই বলে ওঠে, সাদিব ভাই। সাদিবের ঠোঁটের কোণে অদ্ভুত হাসি। দরজা ভিজিয়ে দিতে দিতে বলে, জ্ঞান ফিরে গেছে মিসেস রজনী? সরি, বিভোরের রজনীগন্ধা।
রজনী কেন যেন সাদিবের মুখে কথাটুকু একটু ভালো লাগে না। চোখে মুখে বিরক্তির ছাপ ফুটে ওঠে, ভারী কণ্ঠে শুধায়। এসব কি সাদিব ভাই? আমাকে এইখানে নিয়ে আসার কারণ কি? আপনার মনে হয় না সুজন ভাই আমাকে না পেয়ে চিন্তা করছে? কথাগুলো সাদিবের মনে কোনো প্রভাব ফেলছে বলে মনে হলো না, বরং সে এগিয়ে এসে হাই তুলতে তুলতে জানালার পর্দা সরিয়ে দেয়। জানালার কাছের হাওয়ায় বাহিরটা স্পষ্ট দেখা যাচ্ছে। সাদিব রজনীর প্রশ্নের উত্তর না দিয়ে শয়তানি হাসি হেসে বলে, শেষবারের মতো মন ভরে বাহিরটা দেখে নাও রজনী, এইভাবে আর কখনোই দেখতে পাবে না। রজনী বুঝতে না পেরে বলে, মানে? মানে হচ্ছে যে তুমি বিভোরের শোকে এত কষ্ট পাচ্ছ, ভাবলাম একটু কষ্ট কমিয়ে দেই। হাজার হলেও আমি তোমার এককালে প্রেমিক হতে গিয়েও হতে পারিনি। আমার একটা দায়িত্ব আছে না বলো? আপনি যদি আমাকে এখানে ফাজলামো করার জন্যই এনে থাকেন তাহলে বলবো আপনার এই ধরনের ফাজলামোতে আমার কোনো আগ্রহ নেই। বাড়ি যেতে হবে আমার। রজনী বিরক্তি দেখে সাদিব হাসে, পকেট থেকে রিভলভার বের করে রজনীর সামনে রাখা টেবিলের উপর রাখে। অবশ্যই রজনীর হাত থেকে দূরে, রজনীর সন্দেহ হয়। ভ্রুকুচকে কতক্ষণ তাকিয়ে থাকে রিভলভারের দিকে। সাদিব হাত বগল দবা করে ঠোঁট গোল করে বলে, আমি তোমার সাথে ফাজলামি করতে পারি বলো? আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? আচ্ছা ছাড়ো এটা। এই রিভলভার চিনো কিনা দেখো তো জান। রজনীর কুচকানো ভ্রু আরো কুচকে যায়। জান শব্দটা বারবার কানে এসে বাড়ি খায়। চোখ মুখ শক্ত করে বলে, উল্টাপাল্টা ডাকে আমাকে ডাকবেন না সাদিব ভাই। আর এইসব অযথা কথা বাদ দিয়ে কাজের কথায় আসেন। আমাকে এখানে আনার কারণ কি? কারণ তো অনেক আছে, যদি বলতে হয় তাহলে শুরু থেকে বলতে হবে। তুমি শুনতে চাও রজনী? ভেবে তো ছিলাম বলবো না, কিন্তু মৃত্যুর আগে সবারই একটা ইচ্ছে পূরণ করতে হয়, মনুষ্যত্বের খাতিরে। বলেই অদ্ভুত শব্দ করে হাসতে থাকে। রজনী চুপ করে বসে আছে। তার মুখে কোনো শব্দ নেই। তার মন বলছে আজ সে এমন কিছু জানতে পারবে যা তার কাছে অনেক কিছু পরিষ্কার করবে। সাদিব রজনীর সামনে গিয়ে টেবিলের উপরই বসে, তারপর হাত পরিষ্কার করতে করতে বলে, তোমাদের বাড়ির সব থেকে প্রথমে কে মারা গেছে? রজনী জবাব দেয় না, চোখ মুখ কঠিন করে তাকিয়ে থাকে সাদিবের মুখের দিকে। সাদিব রজনীকে এভাবে তাকাতে দেখে ফের শব্দ করে হাসে, তারপর বলে, রাগ হচ্ছে? আচ্ছা রাগ করো না, যাও আমিই তোমাকে বলে দিচ্ছি। তোমার বড় ফুপু সাইফা, ওনার বিয়ের দিন যখন সবাই ওনাকে রেখে বরপক্ষকে দেখতে গিয়েছিল, তখন আমি তোমার ফুপুর ঘরে গিয়ে ওনারই ওড়না দিয়ে ওনাকে গলা চেপে মেরে ফেলেছিলাম। বেচারি চিৎকার করার এত চেষ্টা করেও পারেনি। এরপর তো সোজা ঝুলিয়ে দিলাম। সবাই মনে করলো বেচারি প্রেমের শোকে নিজেই। কথা শেষ না করেই হাসতে থাকে। রজনী কঠিন চোখে তাকিয়ে আছে। সাদিব সেই চোখের দিকে তাকিয়ে ফের বলতে শুরু করে, তোমার সাইমা ফুপুকেও আমি একইভাবে মেরেছি। বিশ্বাস করো, ওই দুইবার আমার কপাল এত ভালো ছিল যা বলার মতো না। তোমাদের বাড়ির লোকের চোখের জল দেখে আমার আত্মায় যেন কেউ শান্তির বাক্স ঢেলে দিত। এরপর আমার নিজের চাচাতো ভাইকে দিয়ে তোমাদের বাড়ির মেয়ের জন্য প্রস্তাব পাঠালাম। রাস্তায় ভাগ্য করে তোমাকে সাহায্য করার অজুহাতে তোমাকেও ফাঁসালাম। যদিও ওটা অনাকাঙ্ক্ষিত ছিল, তবুও আমার জন্য পরম শান্তির ছিল। প্ল্যান সব ঠিকঠাকই ছিল। কথা ছিল তোমার বোনের বিয়ের দিন ওকেও মারব, কিন্তু ওই বিভোরের জন্য সবটা ঘেঁটে গেল। ওর কত বড় সাহস আমার শিকারকে আমার থেকে বাঁচিয়ে নেয়। সাদিব চোখে মুখে রাগের আভা স্পষ্ট। রজনী এতক্ষণে মুখ খুলে, তার মানে আপনি বড় আপাকেও মারতে চেয়েছিলেন বিয়ের দিন? বিবর ভাই বাঁচিয়ে নিয়েছিল? হ্যাঁ, ওর জন্যই তোমার ওই ধর্ষিতা বোনকে আমার ভাইয়ের বিয়ে করতে হয়েছে। সাদিব ভাই? রজনীর আগে চিৎকার করে ওঠে। সাদিব সাথে সাথে টেবিল থেকে নেমে রজনীর মুখ চেপে ধরে। রাগী চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, একদম চিৎকার করবে না রজনী, এটা আমার বাড়ি, তাই গলা নিচু করে কথা বলবে। সত্যিটা হজম করতে শেখো। রজনীকে ছেড়ে দিলে রজনী দুপা পিছিয়ে গিয়ে চেয়ারের সাথে লেগে যায়। পায়ে ব্যথাও পায়। সে ব্যথার তোয়াক্কা না করে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকে। সাদিব নিজের জায়গায় বসতে বসতে বলে, তোমার বোন প্রেমিকের সাথে ফষ্টি নষ্টি করে এসেছিল, আর এগুলো নিজ মুখে আদিবকে বলেও ছিল। আদিব ভাই এসব শোনার পর কোনোভাবেই রাজি ছিল না স্নেহাকে বিয়ে করতে, কিন্তু যেহেতু বিয়ের রাতেই ওকে মারার প্ল্যান ছিল, তাই রাজি হয়ে গিয়েছিল। দুর্ভাগ্যবশত আমার ভাইটার ওই নষ্টা বউটাই জুটল। ভাবলাম বিয়ের পর ওকে মারব, তবুও তোমাদের বংশকে গোড়া থেকে উপড়ে তুলবই। কিন্তু তার আগেই আমার ভাই তোমার বোনের প্রেমে পড়ে গেল। সব শেষ।
এত সহজে তোমাদের ছেড়ে দিব? হুম। এবার আমি বুঝেছিলাম আগে বিভোরের ব্যবস্থা করতে হবে, আর তাহলেই তোমাদেরকে মারতে আমার কোনো সমস্যা হবে না। রিন্তিকে ফাঁসালাম। বিভোর যে লোকদের রিন্তিকে দেখে রাখার জন্য রেখেছিল, আমি ওদেরই টাকা খাইয়ে চুপ করিয়ে রাখলাম। জানতাম বিভোর বিশ্বাসঘাতককে এত সহজে ছাড়বে না, আর রিন্তিকেও ড্রাগস দিতে থাকলাম। এক ঢিলে দুই পাখি। সব থেকে মজার বিষয় কি জানো? ওই ড্রাগসগুলো ছিল তোমার বাপের লোকের। শালা কত বড় জানোয়ার ছিল দেখেছো? উপরে উপরে তো জনগণের সেবা করছিল, আর ভেতরে ভেতরে পুরো টাকার পাহাড় জমানোর চিন্তায় ড্রাগসের ব্যবসা শুরু করেছিল। আমি ওরই ব্যবসা দিয়ে ওর ভাতিজিকে একটু একটু করে মৃত্যুর দিকে ঠেলে দিলাম। বিভোর জেনে গেল, আর আমার প্ল্যান অনুযায়ী বিভোর ওই 4 জন পিয়নকেও মেরে দিল। আর আমার লোক খুব সাবধানে ওদের সাথে মিশে গিয়ে সবটা ভিডিও করে আনলো। উফ, নিজের বুদ্ধির প্রশংসা অবশ্যই করতে হয়। তার মানে বিবর ভাইয়ের বিরুদ্ধে সব প্রমাণ আপনিই দিয়েছেন? ইয়েস, এতক্ষণে বুঝছো তাহলে। এবার তোমার বিভোরের ফাঁসি হোক বা না হোক, তোমার মৃত্যুর খবর শুনে ওই জেলেই ও মরে যাবে। তুমি আর বিভোর শেষ মানে তোমার পরিবারও শেষ আমার হাতে। সাদিব হাসতে শুরু করে। রজনী বড় বড় শ্বাস নেয়। তার নিজের মৃত্যুতে ভয় না হলেও নিজের পরিবারকে নিয়ে ভয় অবশ্যই আছে। খুব সাবধানে নিজেকে ধাতস্থ করে নেয়। শান্ত কণ্ঠে শুধায়। ছোট কাকাকেও আপনিই মেরেছেন? সাদিবের চোখ মুখ হিংস্র হয়ে ওঠে। উত্তেজনায় বড় বড় শ্বাস নিয়ে বলে ওঠে। ওই জানোয়ারের কথা ভুলেই গেছি বলতে। হ্যাঁ, ওকে কাজের বাহানায় ফোন করে দূরে এনে রেখেছি। ওকে মেরে আমার হৃদয় ঠান্ডা হয়নি। জানোয়ারটাকে যদি পারতাম পুঁতে রেখে দিতাম। কাকার প্রতি আপনার এত রাগ কেন? আর আমাদের সাথেই বা আপনার কি শত্রুতা? এত কিছু কেন করেছেন আপনি? সাদিব হুট করেই হাসতে থাকে। হাসতে হাসতে তার চোখ বেয়ে পানি গড়ায়। দু হাতে চোখে মুছে বলে। সব জানতে চাও? আচ্ছা, এত কিছু যখন বলে দিলাম তখন এটাও বলে দিচ্ছি। সাদিবের কণ্ঠ খানিকটা নরম হয়ে আসে। সে আনমনে বলতে শুরু করে। আমরা 2 ভাই বোন ছিলাম। বোন আমার ছোট ছিল, কিন্তু সকলের আদরের ছিল। সারা দিন আমি, আদিব, আনিকা আর আমার বোন সারা পুরো বাড়ি মাতিয়ে রাখতাম। তখন সবাই গ্রামে থাকতাম। তোমাদের গ্রামের পাশের গ্রামটাই আমাদের। 4 বছর আগে আমার বয়স তখন 21, আর আমার বোনের বয়স ছিল 16 বছর। তোমার বয়সের। মাধ্যমিক দিয়েছিল সেবার। অতি আদরের হওয়ায় আমরা আমাদের কোনো বোনকেই রাতে বাহিরে বের হতে দেই না, কোথাও থাকতেও দিই না। কিন্তু আমার বোনের খুব কাছের বান্ধবীর বিয়ে ছিল। সারা খুব জিদ করে আমাদের রাজি করিয়েছিল যে ওর বান্ধবীর বাড়িতে থাকবে। আদরে ছিল তাই অনিচ্ছা সত্ত্বেও রাজি হলাম সবাই। আমি ওকে রেখে আসলাম। ফোনের প্রচলন তখন খুব একটা ছিল না। সারার কাছেও ফোন ছিল না। সবাই বলতো বাড়ির মেয়েকে মোবাইল দিতে নেই। সেদিন রাতে ও বিয়ে বাড়িতে গিয়েছিল ঠিকই, কিন্তু আর ফিরে আসেনি। সাদিব থামে। তার গলা কাঁপছে। রজনী মনোযোগ দিয়ে তার কথা শুনছে। মুখের প্রতিক্রিয়া আর গলার কম্পনে রজনী টের পায় সাদিব তার বোনকে কতটা ভালোবাসে। কিন্তু তার বোনের সাথে তাদের বাড়ির কি সম্পর্ক? প্রশ্নটা করতে চাওয়ার আগে সাদিব ফের বলতে শুরু করে। সারা রাতে সেখানে থাকতে চাইলেও ওর মন টিকছিল না। কখনো বাড়ি ছাড়া অন্য কোথাও থাকেনি। আর সেখানে অনেক মানুষ ছিল, তাই তার অস্বস্তি হওয়ায় রাত 8টার দিকেই বের হয়ে আসে। ওর সাথে ছিল আমাদের পাশের বাড়ির কলি। কলি সারাকে অনেকবার বারণ করলেও কিছু হবে না বলে তার হাত টেনে বেরিয়ে আসে। রাত 8টা মানে গ্রামে ঘুটঘুটে অন্ধকার। সারার যে বান্ধবীর বিয়ে হচ্ছিল তার বাড়ি আর আমাদের বাড়ি গ্রামের এ মাথা আর ও মাথা ছিল, মাঝে বেশ গ্যাপ। আমার বোকা বোনটা ভেবেছে গ্রামের সবাই তাকে চেনে, কি হবে বের হলে, কিন্তু বোঝেনি বিপদ চেনা অচেনা চেনে না। এটুকু কথা বেশ শান্ত স্বরে বললেও সাদিব এবার হিংস্র দৃষ্টিতে তাকায়। রাগে ফুঁসতে ফুঁসতে বলে। তোমার ওই জানোয়ার কাকাটা আমার বোনকে নেশার বশে। তোমার কাকা সেদিন কোথায় গিয়েছিল তা আমাদের জানা নেই, কিন্তু কলি বলেছিল লোকটা খুব নেশাগ্রস্ত ছিল। যখন সারাকে টেনে ধরে তখন সে কোনো মতে পালিয়েছে। ওর আমাদের বাড়ি আসতে আসতে যা হওয়ার হয়ে গেছে। কলি চিনেছিল তোমার কাকাকে। ওদের হাতে টর্চ ছিল, সেই টর্চের আলোতেই জানোয়ারটার মুখ দেখেছে। আমরা যতক্ষণে সেখানে পৌঁছাই ততক্ষণে আমার বোন নেই। খুঁজতে খুঁজতে ওকে পাই একটা গাছে ঝোলানো। জানো সেদিন আমার অবস্থা কি হয়েছিল? আমার বোন, আমার আদরের ছোট্ট বোনটা বিধ্বস্ত অবস্থায় গাছে ঝুলে আছে। আমার মনে হয়েছিল আমার কলিজাটাই কেউ কেটে রেখে দিয়েছে। এতটাই যন্ত্র হয়েছিল। আমার বোন নিজে আত্মহত্যা করেছিল নাকি তোমার কাকা ওকে মেরেছিল তা আমার জানা না।
সজল আহমেদ যে এরকম একটা জঘন্য কাজ করেছে তা তোমার বাকি বাপ কাকারা সবাই জানতো, কিন্তু জেনেও কি করেছিল জানো? সব চাপা দিয়ে দিয়েছিল, আমাদের বাড়িতে লোক পাঠিয়ে হুমকি দিয়েছিল যদি আমরা পুলিশের কাছে যাই তাহলে সেটা ভালো হবে না, পুলিশকে তারা টাকা দিয়ে দমিয়ে নিবে, যেহেতু সে প্রভাবশালী এটা কোনো ব্যাপারই না। সাথে আমার আর একটা বোনের দিকে আঙুল তুলে দেখিয়ে গেছে, যদি মুখ খুলি তাহলে আমার ওই বোনটাকেও। দেখেছো তোমার বাপ কাকার বিচার? ওদের নাম শুনলে আমার মাথায় আগুন জ্বলতে শুরু করে। তখনই ঠিক করে নিয়েছিলাম এদেরকে শাস্তি আমি নিজ হাতে দেব, ওদের অস্তিত্ব একদম মুছে দেব। গ্রাম ছাড়লাম, পুরো 1 বছর আমি নিজেকে তৈরি করলাম। হঠাৎ শুনি তোমার বাপ কাকারা তার বোনের বিয়ে দিচ্ছে ধুমধাম করে। এত খুশি, আমার বাবা মা দিন দিন প্রায় মৃত্যুর মুখে এগিয়ে যাচ্ছে আর ওরা এত আনন্দে বাঁচতেছে, সহ্য হলো না। সব প্ল্যান ঠিক করে সোজা গেলাম তোমাদের বাড়ি। তবে একটা মজার জিনিস দেখেছো রজনী? আমি তো সবাইকে মারতে চেয়েছিলাম, কিন্তু প্রকৃতি তার প্রতিশোধ নিয়েই নিয়েছে। আমার বোনের সাথে যা হয়েছিল তা ঘুরে ফিরে শোধ হয়ে তোমাদের বাড়ির মেয়ের সাথে হয়েছে। সাদিব শব্দ করে হো হো করে হাসতে থাকে, কিন্তু চোখের কোণে জল স্পষ্ট। রজনীর ভেতরটা কষ্টে খাখা করছে। তার বাবার প্রতি তার সম্মান অনেক আগেই শেষ হয়ে গেছে, কিন্তু কাকাদের প্রতি তো তার একটু হলেও সম্মান ছিল। কিন্তু আজ সকলের আসল রূপ জানতে পেরে ভেতরটা পুড়ে যাচ্ছে। রজনী দুহাত মুঠো করে নিজেকে শক্ত করে, সাদিবের চোখে চোখ রেখে বলে, আমার বাবারা ছোট কাকা যা করেছেন নিঃসন্দেহে তা অপরাধ, অন্যায় তা। কিন্তু আপনি যা করেছেন তা আপনার বোনের জন্য কোন ধরনের ন্যায়? আপনি একটু আগে আমার বড় আপাকে নষ্টা বললেন না, কেন বলেছেন? কারণ সে ধর্ষিতা। আচ্ছা, এই দিক থেকে দেখেন তো, আমি যদি একই কারণে আপনার বোনকেও নষ্টাই বলি, আপনার অনুভূতি কেমন হবে? সাদিব রাগে রজনীর গলা চেপে ধরে, এতটা শক্ত করে ধরে যে রজনীর মনে হয় তার প্রাণটাই বুঝি বেরিয়ে গেল। সাদিব রাগে দাঁতে দাঁত চেপে বলে, মুখ সামলে কথা বলবি, আমার বোনকে নিয়ে একটাও কথা বলবি না। রজনী অনেক কষ্টে অস্পষ্ট স্বরে আওড়ায়, আমার বেলায়ও সত্য হজম করতে শেখো, আর আপনার বেলায় একটাও কথা বলবি না। সাদিব ছেড়ে দেয় রজনীকে। রজনী বসে বসে কাশতে থাকে, নিজেকে কোনো রকমে সামলে সাদিবের দিকে তাকায়। সাদিব বড় বড় শ্বাস নিচ্ছে। রজনী খুবই ঠান্ডা গলায় ফের বলে, যা নিজের বোনের জন্য শুনতে পারবেন না তা অন্যের বোনকেও বলবেন না সাদিব ভাই। সম্মান করতে না পারলেও অসম্মান করবেন না। আপনার পরিবারের শত্রুতা ছিল আমার বাবা কাকাদের সাথে, কিন্তু আপনি শাস্তি দিয়েছেন নিরপরাধদের। এটা কোনো অন্যায়? আমি কোনো ন্যায় বুঝি না, জানিও না। আজ তুই মরবি আর ভবিষ্যতে তোর বাড়ির সবাই। সাদিবের রাগ চোখে মুখে স্পষ্ট বসে গেছে। সাদিব সোজা রিভলভার তুলে তাক করে রজনীর দিকে। রজনী শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে যায়। একদিন বিভোর বলেছিল, বিপদ আসলে কখনোই ভয় পাবে না, ভয় মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়। ততক্ষণে মনে সাহস রেখে লড়াই করবে যতক্ষণ না তুমি জিতে ফেরো। রজনী মনে মনে নিজেকে সাহস দেয়। সাদিব রজনীর চোখে চোখ রেখে বলে, চির বিদায়। বলেই শুট করতে গেলে রজনী আচমকা তার বসার সেই চেয়ারটা তুলে ছুঁড়ে মারে সাদিবের দিকে। সাথে সাথেই নিচু হয়ে বসেও পড়ে। সাদিবের গুলিটা উপরে লেগে ছাদ ফুটো করে বেরিয়ে যায়। হাতের রিভলভারটা পড়ে যায় নিচে। সাদিব ব্যথা পেয়েছে আচমকা আক্রমণে, তবুও সে রিভলভার নিতে গেলে রজনী ছুটে গিয়ে নিয়ে নেয়। সরাসরি সাদিবের দিকে তাক করে বলে, এটা কোনো ন্যায়? নারীকে এতটা দুর্বল ভাববেন না সাদিব ভাই। আর যদি হয় সে বিভোর আহমেদের স্ত্রী, তবে তো আরো আগেই নয়। কথাটা বলেই সে শুট করে। গুলি গিয়ে লাগে সাদিবের বাহুতে। ব্যথায় আর্তনাদ করে ওঠে। কাতরাতে কাতরাতে এপাশ ওপাশ করতে থাকে। রজনী এগিয়ে যায়। ব্যথায় নীল হওয়া সাদিবের মুখের দিকে তাকিয়ে ভাঙা ভাঙা ভাবে বলে, আমি জানি আমার কাকা যা করেছে তার জন্য শাস্তি হওয়াটা জরুরি ছিল, কিন্তু আপনি যা করেছেন সাদিব ভাই, আপনি যেটা করেছেন, আপনার একটা বোনের সাথে অন্যায় হয়েছে, একজন হারিয়েছেন, আর বিনিময়ে আপনি আমার 2 ফুপুকে মেরে ফেলেছেন, অথচ জানতেনই না ওই 2 ফুপু আমার আব্বা কাকাদের সৎ বোন ছিল। আপনি আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষকে বিপদের দিকে ঠেলে দিয়েছেন। বড় আপাকে মারতে চেয়েছেন, মেজ আপাকে নেশাদ্রব্যে আসক্ত করে ফেলেছিলেন, আমার ছোট কাকাকেও মেরে ফেলেছেন। বিবর ভাই তার বোনদের আগলে রেখেছিল বলে আপনি তাকেও মৃত্যুর দিকে ঠেলে দিলেন। আপনার বোনের মতো যাদের সাথে অন্যায় হয়েছিল, ওই বিবর ভাই তাদেরকেই শাস্তি দিয়েছে। যে শাস্তি আইন দেয়নি তা তিনি নিজে দিয়েছে। আমি মানি এটা অন্যায়, কিন্তু এই অন্যায়ের জন্য অন্য অনেক মেয়ে নিজেদের প্রাপ্য ন্যায় পেয়েছে। আপনি কি করেছেন? কখনো ভেবেছেন আপনার বোনের সাথে যা হয়েছে তাই দেশের, এমনকি পৃথিবীর কোণে কোণে প্রতিদিন হাজারো মেয়ের সাথে হয়ে চলেছে? কখনো ভেবেছেন নিজের বোনকে তো হারিয়েছি, অন্তত ওই মেয়েগুলোর জন্য কিছু করি? আপনার আশেপাশের বোনগুলোকে সাহায্য করার কথা কখনো ভেবেছেন? এগুলো ভাবেননি, কিন্তু বিভোর ভাই ভেবেছে।
সে তাদের শাস্তি দিয়েছে যারা প্রকৃত দোষী। আপনার মতো একজনের জন্য 10 জন নির্দোষকে শাস্তি দেয়নি সে। বিবর ভাই তার আশেপাশের প্রত্যেকটা মেয়েকে যতটা সম্মান করেছে ততটাই সুরক্ষাও দিয়েছে। যে অনাথ আশ্রম থেকে বিবর ভাইকে পুলিশ ধরেছে, ওই অনাথ আশ্রমের অনাথগুলোর খাওয়া থাকার ব্যবস্থা করেছে বিবর ভাই। আপনি কি করেছেন? কেবল প্রতিশোধ, প্রতিশোধ আর প্রতিশোধ। আপনি প্রতিশোধের নেশায় এতটা অন্ধ হয়ে গেছেন যে কোনটা ভালো কোনটা মন্দ তা আলাদা করতেই ভুলে গেছেন। আপনি এত অন্যায় করে ভাবছেন আপনার বোন ওপার থেকে আপনার ওপর গর্ব করবে? না, মোটেই না। আপনার বোন আপনাকে ততটাই ঘৃণা করবে যতটা আমি আপনাকে করছি। আপনার কষ্টগুলো ভুল ছিল না, ভুল ছিল প্রতিশোধ নেওয়ার ধরন। কাকা অপরাধী ছিল, আপনি তাকে শাস্তি দিতেন, কিন্তু আপনার তো মৃত্যুর খেলাতে মন মজেই ছিল। আপনি পুরুষ না, আপনি পুরুষ হয়েও কাপুরুষ। আর যাকে ফাঁসির কাঠ অব্দি নিয়ে গিয়েছেন ওই পুরুষটা আমার জন্যে, আমাদের মতো নারীদের জন্যে প্রকৃত পুরুষ, যে নারীকে সম্মান করতে জানে, আগলে রাখতে জানে, সুরক্ষাও দিতে জানে। রজনীর দু চোখ বেয়ে জলের ধারা। রজনী একসময় হিচকি উঠে যায়। রজনী চোখ মুছে ফির চলে আসতে নিয়েও ফিরে তাকায়, কঠোর কণ্ঠে বলে, আপনি জানেন আপনাকে কেন আমি মারলাম না? আমি আপনার মতো হৃদয়হীন পাথর নই। আমি যদি আজ আপনাকে মেরে ফেলি এখানে, তাহলে আপনার বাবা মা ওখানে মারা যাবে। তারা একটা সন্তানের মৃত্যু সহ্য করে বেঁচে আছে, আরেক সন্তানের মৃত্যু দেখলে তারা বাঁচতে পারবে না। আর সন্তান হারানোর কষ্টটা আমি দেখেছি। আমার মা, শাশুড়ি মাকে তো দেখেছি, সাথে হয়তো আপনার মাকেও দেখেছি আমি। তাই আপনি বাঁচুন। জানেন, আপনার ওই হাতে যতটুকু যন্ত্রণা হচ্ছে তার থেকেও কয়েক গুণ বেশি যন্ত্রণা আমার হৃদয়ে হচ্ছে। আপনার অসুস্থতা চিন্তার জন্য আজ আমার পুরো পরিবার ভেঙে গেছে। আপনার আর তাদের শেষ করতে হবে না, তারা বিবরহীন এমনিতেই শেষ। কিন্তু এবার থেকে বিভোর বাঁচবে, তার রজনীগন্ধার মধ্যে বাঁচবে। আমি এই আপনার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আপনি যতবার আসবেন আমার পরিবারের অস্তিত্ব মুছে দিতে, আমি ততবার আমার পরিবারকে বাঁচাবো। বিবর ভাইয়ের মতো পুরো পৃথিবীর সাথে লড়ে যাব আমি। আর যদি নিজের কৃতকর্মে এইটুকুও লজ্জা থাকে না, তাহলে নিজের বাবা মাকে নিয়ে শান্তিতে বাঁচেন। রজনী ঘর থেকে বের হয়ে যায়। রজনীর প্রত্যেকটা কথা সাদিবের কানে বাজছে। হাতের যন্ত্রণা থেকেও এখন হৃদয়ের যন্ত্রণা হচ্ছে অনেক বেশি। সাদিবের চোখের কোণ বেয়ে জল গড়াতে শুরু করে, চোখ ঝাপসা হয়ে আসে, হয়তো এক্ষুনি সে জ্ঞান হারাবে। কিন্তু হঠাৎ করেই তার চোখের সামনে ভেসে ওঠে নিজের মৃত বোনের মুখে হাসি নেই। ভীষণ অভিমান আর ঘৃণা নিয়ে যেন বলছে, তুই কিভাবে এমন হলি ভাইয়া? আমার ভাই তো এমন ছিল না। সে তো কেবল মানুষকে ভালোবাসতে পারত, কিন্তু এত হিংস্র করে হয়ে যে গেছে আমার ভাই। ভাইয়া, তুই আমার জন্য এতগুলো নির্দোষ মানুষকে কষ্ট দিলি? কই, কখনো তো ভাবিনি তোর বোনের মতো অন্য বোনেরও কথা। তুই যাদের মেরেছিস, মারতে চেয়েছিস, তারাও তো তোর বোনের মতো ছিল। তাহলে তুই বড্ড পাষাণ হয়ে গেছিস। তোকে আর আমার দেখতে ইচ্ছে করে না। তুই একটা অমানুষ, হৃদয়হীন পাথর। আমি তোকে ঘৃণা করি ভাইয়া। সাদিব ডুকরে উঠে ভাঙা ভাঙা ভাবে বলে, আমাকে মাফ করে দেবন। ব্যাস, সে অচেতন হয়ে পড়ে। নিজের কৃতকর্মের ভার তাকে বাঁচতে দিচ্ছে না, তার বেঁচে থাকার ইচ্ছেটুকুও কেড়ে নিচ্ছে। আসলেই তো সে কখনো কারোর কথা ভাবেনি, এমনকি তার কিছু হলে তার বাবা মায়ের কি হবে এটাও ভাবেনি সে আসলেই পাষাণ, হৃদয়হীন, অমানুষ। রজনী সাদিবের বাড়ি থেকে বের হওয়ার আগে তার হাতের রিভলভারটা আঁচলে মুছে ইট দিয়ে ভেঙে টুকরোগুলো আবর্জনার স্তূপে ফেলে এসেছে। আশেপাশের কিছুই সে চেনে না। এলোমেলো পায়ে হাঁটতে হাঁটতে সামনে পড়ে একটা দোকান। রজনী এগিয়ে গিয়ে হাঁপিয়ে ওঠা কণ্ঠে বলে, ভাইয়া, আমায় একটু পানি দেবেন? লোকটা প্রথমে মানা করে দিবে ভাবে, কিন্তু রজনীর এমন বিধ্বস্ত অবস্থা দেখে তার মানা করার সাহস হয় না। পানির বোতল এগিয়ে দেয়। রজনী ধন্যবাদ জানিয়ে ঢকঢক করে পানি পান করে, তারপর একটুখানি পানি নিয়ে মুখ ধুয়ে পানির বোতল এগিয়ে দেয়। আগের মতোই বলে, আপনার কাছে কি ফোন আছে ভাইয়া? আসলে আমার কাছে কোনো ফোন নেই। আমি এখানকার কিছু চিনিও না, গ্রামের তো। আমার ভাইকে ফোন দিলে সে আমায় নিয়ে যাবে, একটু উপকার করুন ভাই। লোকটা সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে রজনী পাশের বেঞ্চে বসে পড়ে। তার শরীরে এক বিন্দু শক্তি নেই। সেই সকাল থেকে তার পেটে কিছুই পড়েনি। তার মধ্যে এত ধকল, এত ঝামেলা তার শরীর আর নিতে পারছে না। রজনী কয়েক সেকেন্ড বসে নিজেকে সামলে নিয়ে বলে, আমার কাছে আপনাকে ফোন দিতে হবে না, শুধু আমি নাম্বারটা বলছি, আপনি একটু ফোনটা দিয়ে বলে দেন আমি কোথায় আছি, তাহলেই উপকার হয়। লোকটা নিজের মোবাইল বের করে রজনীকে নাম্বার বলতে বলে।
রজনীর মুখস্থ ছিল সুজনের নাম্বার, তাই গটগট করে বলে চুপ করে বসে থাকে। লোকটা রজনীর কথা বলে আর ঠিকানা দিয়ে দেয়। বেচারা সুজনের অবস্থা কাহিল। অ্যাক্সিডেন্ট করে এমনিতে সে ভালো একটা ব্যথা পেয়েছে, তার মধ্যে রজনীকে না পেয়ে তার প্রাণ যায় যায় অবস্থা। একবার এই জায়গা তো একবার ওই জায়গা খুঁজে খুঁজে সে ক্লান্ত। প্রায় আধা ঘন্টা পরে সুজন আসে। রজনীকে এভাবে দেখে ছুটে এসে জড়িয়ে ধরে ব্যস্ত গলায় বলে, তুই ঠিক আছিস বোন? কোথায় চলে গিয়েছিলি? তোকে খুঁজতে খুঁজতে আমার একদম মরার মতো অবস্থা। এমন সময়েও রজনী হাসে, কোনো প্রশ্নের জবাব না দিয়ে বলে, আপনার মোবাইলে কি আদিপ ভাইয়ার নাম্বার আছে? হঠাৎ এহেন প্রশ্নে সুজন থতমত খায়, ভ্যাবলার মতো মাথা নাড়িয়ে বলে, আছে। তুই কি করবি? সুজন দিয়ে দেয়। রজনী একটুখানি দূরে গিয়ে আদিবকে কল দেয়। ওপাশ থেকে কল রিসিভ হওয়ার সাথে সাথে রজনী ঠান্ডা গলায় সাদিবের অবস্থার ঠিকানা বলে দেয়। এসে যেন হসপিটালে নিয়ে যায় তা বলেই কল কেটে দেয়। এরপর সুজনকে মোবাইল দিয়ে বাইকের দিকে হাঁটা দেয়, উদ্দেশ্য বাড়ি। রজনী পুরো রাস্তা চুপ করে থাকে। সুজন বুঝতে পারে ভয়ঙ্কর কিছু ঘটেছে, কিন্তু কি ঘটেছে? রজনী রাস্তায় তাকিয়ে দেখছে মানুষের জীবন। সন্ধ্যার প্রায় আগ মুহূর্ত। সবাই কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরছে, সবার তাড়া। সবাই যত দ্রুত সম্ভব যেতে চাইছে প্রিয়জনদের কাছে। টোকাই ছেলেপেলেগুলো রাস্তায় ঘুরছে, কেউ কেউ ভিক্ষা করছে। পেটে তাগিদে মানুষের কত কিছু করতে হয়, একটুখানি বেঁচে থাকতে মানুষের কত লড়াই। প্রিয়জনকে সুখে রাখতে মানুষ কত খেটে খায়, তবুও কি সুখ আসে দুয়ারে? মানুষ বাঁচে তো ঠিকই, বাঁচার লড়াইও করে, কিন্তু জানেই না তাদের বাঁচার উদ্দেশ্য কি। আহা জীবন, যার যার মতো ছুটে চলেছে অদূরে। কেবল প্রিয়জন হারা মানুষদের পথ থেমে গেছে, তারা থেমে গেছে, জীবন থেমে গেছে, বাঁচার তাগিদও থেমে গেছে। রজনী চোখ বন্ধ করে ফিসফিস করে বলে, মোবাইল দেন, পরে বলছি। সাথে থেমে গেছে রজনীগন্ধার হৃদয়ে আছড়ে পড়া প্রেমের জোয়ারও। রজনীর সামনে মাথা নিচু করে বসে আছে শিহাব আহমেদ। রজনী তাকিয়েছে তার মুখের দিকে। শিহাব আহমেদের চোখে মুখে স্পষ্ট অপরাধবোধ। বাড়িতে ফেরার পর রজনী সুজনকে সবটা বলে দিয়েছে, শুধুমাত্র স্নেহার বিষয়টা বলেনি। কি হবে বলে? যা হওয়ার তা হয়ে গেছে, যা আড়ালে আছে তা আড়ালেই থাক। রজনী গোসল করে শাড়ি পাল্টে শিহাব আহমেদের ঘরে যায়। সরাসরি জিজ্ঞাসা করে, 4 বছর আগে ছোট কাকা কি করেছিল মেজো আব্বু? শিহাব আহমেদ আকস্মিক প্রশ্নে একটু চমকে যান, কিন্তু রজনীর চোখ দেখেই বুঝতে পারে মেয়েটা অনেক কিছু জানে। এতদিনের অপরাধ বোধ আবারও জেগে উঠে যেন। রজনী জবাব না পেয়েও ফের প্রশ্ন করে। এবারও শিহাব আহমেদ চুপ থাকেন। রজনী দীর্ঘশ্বাস ফেলে বলে, আপনাদের এই চুপ থাকাই আজ আমাদের পরিবারকে এইখানে টেনে এনেছে মেজো আব্বু। আমি তো জানতাম অন্তত আপনি অন্যায়কে অন্যায় আর ন্যায়কে ন্যায়ের চোখে দেখেন। তাহলে দুটো এক করে ফেলেছিলেন কেন? আপনারা কাকার ওই নোংরা কাজকে, অপরাধকে সমর্থন করেছিলেন বলেই তো আজ এত কিছু। আপনাদের অন্যায়ের শাস্তি আপনারা পানি পেয়েছে স্নেহা আপার, রিন্তি আপি, 2 ফুপু। অথচ ওনারা তো নির্দোষ ছিল। ছোট কাকা শাস্তি তো পেয়েছে, কিন্তু সবার পর। যদি আপনারা তখনই ওনাকে শাস্তি দিতেন তাহলে বোধহয় এত কিছু হতো না, বিবর ভাইকেও জেলে যেতে হতো না। নিজেদের অন্যায়ের শাস্তি এই মানুষগুলো পেয়েছে ভেবে শিহাব আহমেদের চোখ থেকে পানি গড়ায়। মাথা নত করে চোখ ঝাপটায়, ঝাপসা চোখে কান্না গিলে নেওয়ার চেষ্টা করে বলে, 4 বছর আগে আমি অনেকবার বলেছিলাম সজলকে পুলিশের কাছে দিতে, কিন্তু বড় ভাইজান দেয় নাই। আমি হাজার বলার পরও তার কথা ছিল সজলের ছোট্ট একটা মেয়ে আছে। সজল যদি জেলে যায় ওর কি হবে? ওই মেয়েটার বিয়ে হবে? করেছে না হয় নেশার ঘরে একটা অন্যায়। এত সব ভাবলে দুনিয়াতে টিকা যায় না। সবাই শুধু ভেবেছিল সজলের কি হবে। একবারও ভাবেনি ওপাশের মেয়েটা তো কারোর মেয়ে। যদি খুনাক করেও টের পেতাম তখন চুপ থাকা শাস্তিটা। বিবর ভাই জানতো এসব? না, কাউকেই কিছু জানাতে দেওয়া হয়নি, সবই চাপা পড়ে গেছে। বিবর জানলে চুপ থাকতো না। ছেলেটা তো ন্যায় অন্যায় আলাদা করতে শিখিয়েছিলাম, কিন্তু অন্যায়ের শাস্তি হিসাবে তো ও সেই অন্যায়ই করলো। রজনী এই প্রশ্নের জবাব দেয় না, কিছুক্ষণ চুপ থেকে নিজেই প্রশ্ন করে, আমাদের বাড়ির মেয়েদের তো 18 বছর বয়সেই বিয়ে দেওয়া হয়, তাহলে সাইফা ফুপু আর সাইমা ফুপুকে কেন প্রায় 23-24 বছর বিয়ে দেওয়া হয়েছে? শিহাব আহমেদ আরো কুকড়ে গেলেন। কথাগুলো বলতেও তার ভীষণ দ্বিধা হয়, কিন্তু না বলে উপায় নেই। তাই কতক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে থেকে বলে, তোমার আব্বা ভাবতেন তাদের বিয়ে দিলে তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা সম্পত্তির ভাগ চাইবেন, আর তিনি কিছুতেই সৎ বোনকে সম্পত্তি দিতে রাজি নয়, তাই ঢিলেমিলে করছিল বিয়েতে। গ্রামের লোকেরা নিয়ে গিয়ে গোপনে কথা বললে তখন তিনি অনিচ্ছা থাকা সত্ত্বেও বিয়ে ঠিক করেন। তার মানে কি ছিল আমাদের জানা নেই। তার মানে ভালোবাসা যতটা দেখানো হতো ততটা ভালোবাসা ছিল না, তাই না মেজো আব্বা?
শিহাব আহমেদ উপর নিচ মাথা নাড়ান, যার অর্থ হ্যাঁ। ঘৃণায় সারা শরীর রিরি করে ওঠে। নিজের জন্মদাতা পিতার উপর ঘৃণা যেন বেড়েই চলে। চোখের কোণটা চিকচিক করে ওঠে। ভালোবাসা মিথ্যে ছিল বলে বোধহয় ফুপুদের মৃত্যুটা একবারও খুঁটিয়ে দেখা হয়নি। আপদ নিজ থেকে বিদায় নিয়েছে, তাতেই তো তাদেরই শান্তি। এরই মাঝে বাহির থেকে চেঁচামেচির আওয়াজ পাওয়া যায়। রজনী এক পলক শিহাব আহমেদের দিকে তাকিয়ে ঘর থেকে বের হতে হতে বলে, আপনার ছেলেকে নিয়ে কখনো লজ্জাবোধ করবেন না মেজো আব্বা। তার মতো ছেলের জন্য গর্ব করবেন। সে যা করেছে তা সবাই পারে না। আপনি সার্থক বাবা, সার্থক আপনার শিক্ষা। শিহাব আহমেদের চোখ থেকে টপটপ করে দুফোঁটা জল গড়ায়। ছেলের এই পরিস্থিতির জন্য কোথাও না কোথায় সেও তো দায়ী। তার আদরের ছেলেটা আজ কত দূরে। রজনী বের হয়ে দেখে উঠানে রাফিদ আর সৃজনী দাঁড়ানো। তাদের দেখে শিপন আহমেদ চেঁচামেচি করছেন। সুলেখা আহমেদ মুখে আঁচল গুচে কাঁদছেন। স্নেহা, রিন্তি, রিফা সবাই দূরে দাঁড়িয়ে। শিপন আহমেদ জোর গলায় বলেন, এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হও। যে মেয়ে বাবার মুখে চুনকালি লাগিয়ে প্রেমিকের হাত ধরে চলে যায়, আমি মেনে নিয়েছি যে সে মেয়ে অন্তত আমার রক্তের হতে পারে না। তুমি সেদিনই মরে গেছো আমার কাছে, চলে যাও। সৃজনী মাথা নিচু করে কাঁদছে। রাফিদ শক্ত করে সৃজনীর হাত ধরে ঘুরে চলে যেতে নিলে রজনী বলে, বাবার কাছ থেকে তার মেয়েকে প্রায় কেড়েই নিয়েছেন। সবার অগোচরে আপনারা পালিয়েছেন। বাবা হিসেবে তার মেয়ের প্রতি কি আর তার এতটুকু অভিমান থাকবে না? আবার তার কথা শুনে রাগ দেখিয়ে চলে যাচ্ছেন। রাফিদ আর সৃজনী ফিরে তাকায়। সৃজনী শব্দ করে কেঁদে ওঠে। শিপন আহমেদ মুখ ফিরিয়ে দাঁড়িয়ে থাকে। সন্তান যত অন্যায় করুক, যত ভুলই করুক, কিন্তু সন্তান তো সন্তানই হয়। সৃজনী, স্নেহা আর সুজনের ছোট। বলতে গেলে বাবা তো তাকে কম আদরে মানুষ করেনি। বুকে আগলে মানুষ করেছে 3 সন্তানকে। সেই সন্তানের উপর অভিমান তো থাকবেই। রজনী সৃজনীর কাছে এগিয়ে যায়, চোখের পানিটুকু মুছিয়ে দেয়। সুজনও এসেছে ততক্ষণে। সে একবার বাবার দিকে আরেকবার বোনের দিকে তাকিয়ে টিটকারি করে বলে, আব্বা, আপনার মেয়ের জামাই আসছে, বরণ করবেন না? শিপন আহমেদ কটমট করে তাকান। সৃজনী মাথা নিচু করে নেয়। রাফিদও চুপচাপ দাঁড়িয়ে আছে। রজনী শিপন আহমেদের কাছে গিয়ে বুঝানোর মতো করে বলে, সেজব্বা, মেয়ের জন্য তো প্রতি রাতে কষ্টে ঘরের বাইরে গিয়ে কাঁদেন, যেন মেয়ের মাও আপনার কষ্ট দেখতে না পায়। সেই মেয়েকে দরজা থেকে তাড়িয়ে দেবেন? হ্যাঁ, অভিমান আপনি করতেই পারেন। আদরের মেয়ে আপনাকে কষ্ট দিয়েছে, কিন্তু দোষ কি আপনার একটুও ছিল না? আমাদের বাড়ির মেয়েদের বিয়ে বহির্ভূত কোনো সম্পর্ক নিষেধ, কিন্তু সব কি আর বলে কয়ে হয়? আমরা আপনার থেকে অনেক ছোট, আমাদের জ্ঞানও তো কম, অনেকটাই কম, কিন্তু আপনি তো জ্ঞানও বেশি আপনাদের। সেজ আব্বা, বাড়ির সবার এই অবস্থা, বিবর ভাই জেলে, এর মাঝে সৃজনী আপাকেও দূরে সরিয়ে কি বিপদ বাড়ানো উচিত হবে? আমি আর কিছুই বলবো না, সিদ্ধান্ত এবার আপনাদের। শিপন আহমেদ কয়েক সেকেন্ড ঠায় দাঁড়িয়ে থেকে গটগট করে চলে যান। যাওয়ার আগে বলে যান, ওদেরকে একটা ঘর খুলে দাও রজনী, ওরা থাকুক। নেয়াত আমাদের বিভোরের এই অবস্থা আর পরিস্থিতিও খারাপ, তাই ওদের থাকতে দিচ্ছি। অন্য কিছু ভেবে ভুল ধারণা রাখতে মানা করে দাও। কান্না করতে করতেও সৃজনী হেসে ফেলে। কোনো দিকে না তাকিয়ে দৌড়ে চলে যায় নিজের আব্বার কাছে। সামনে গিয়ে হুট করে জড়িয়ে ধরে বলে, আব্বা, অন্যায় করেছি, শাস্তি দেন, খেতে তো মুখ ফিরিয়ে চলে যাবেন না? রাত প্রায় গভীর। রজনী এতক্ষণ শম্পা আহমেদের কাছে ছিলেন। উনি পুরোপুরি বিছানাগত হয়েছেন। কান্না করতে করতে তার অবস্থা খারাপ। লোকে দেখলে বলে বেশি দিন বাঁচবে না। ছেলের শোকে মানুষটাই মরে যাচ্ছে। রজনী দীর্ঘশ্বাস ফেলে। শম্পা আহমেদ যখনই কারোর দেখা পান তখনই তাকে শুধান, আমার বিভোর কই? আমার কলিজার টুকরা ছেলেটা কই? এনে দাও আমার কাছে, আমি আমার ছেলেকে দেখব। কিন্তু কে পারবে তার ছেলেকে ফিরিয়ে দিতে? রজনী জানালার সাথে মাথা ঠেকিয়ে দূরের রজনীগন্ধা ফুলকে দেখে। আজও গন্ধে ঘরটা ভরে আছে। শুধু প্রশংসা করার মানুষটা নেই। রজনী টেবিলের দিকে এগিয়ে গিয়ে একটা বই খুলে তার মাঝে শুকনো রজনীগন্ধা, যেগুলো বিভোর তাকে দিয়েছিল। পাশে বিভোরের দেওয়া চিরকুটগুলো রাখা। সবগুলো ছুঁয়ে দিয়ে বইয়ের উপর মাথা রাখে। চোখ থেকে দুফোঁটা জল গড়ায়, বিড়বিড় করে আওড়ায়, আপনার রজনীগন্ধা এই রজনীগন্ধা ফুলগুলোর মতোই শুকিয়ে যাচ্ছে বিবর ভাই। আপনাকে ছাড়া এই ঘর, এই ফুলের সুবাস, এই রজনীগন্ধা কোনো কিছুই যেন পূর্ণত নয়। এরপর হাসে। মাথা তুলে টেবিলের এক কোণা থেকে একটা ডায়েরি বের করে। এটা বিভোরের। রজনী দেখেছিল বিভোর এটাকে খুব যত্ন করে রাখে। সেও খুব যত্ন সহকারে ডায়েরিটা আঁচল দিয়ে মুছে তারপর খুলে প্রথম পৃষ্ঠায় চোখ আটকে যায়। সেখানে যেন আরো বেশি যত্ন দিয়ে লেখা রজনীগন্ধার প্রেম। রজনী অবাক হয়, বিড়বিড় করে কয়েকবার আওড়ায়, হাত দিয়ে ছুঁয়ে দেয় লেখাটার উপর। তারপর এক এক করে পৃষ্ঠা উল্টাতে শুরু করে। 2-3 পৃষ্ঠার পর একটা লেখা। অদ্ভুত অনুভূতি, আগে তো কখনো হয়নি। ওকে দেখলে আমার মনে হয় ও যেন আস্ত একটা রজনীগন্ধা।
যখন রোদের তাপে লাল হয়ে যাওয়া মুখ নিয়ে আমার দিকে অভিমানী দৃষ্টিতে তাকিয়েছিল, তখনই মনে হয়েছিল আমার দুনিয়া থমকে গেছে। আবার নিজেকে বড্ড বেহায়া মনে হচ্ছে। আমার থেকে বয়সে ও কতটা ছোট। শেষকালে এসে ওর জন্য এই হৃদয়ে এমন অনুভূতির আনাগোনা কেন হলো? রজনীর মনে পড়ে সেদিনের কথা। সেদিন রিফার সাথে দৌড়াতে গিয়ে ছাদে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিল। এত বড় মেয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে ব্যথা পেয়েছে, এজন্য বিভোর তাকে আর রিফাকে ধমকেছিল। রোদের তাপে লাল হওয়া মুখ নিয়ে সে অদ্ভুত চোখে তাকিয়েছিল বিভোরের দিকে। ধমক দেওয়ায় বুঝি তার অভিমান হয়েছিল। রজনী পৃষ্ঠা উল্টায়। কয়েক পৃষ্ঠায় খুব ছোট ছোট করে বিভোরের অনুভূতি লেখা। তারপর কয়েক পৃষ্ঠা ফাঁকা, এরপর লেখা, আমি জানি আমি রজনীগন্ধার প্রেমে পড়েছি। ওর চোখের দিকে তাকালেই মনে হয় আমি রজনীগন্ধাতে হারিয়ে যাচ্ছি। বড্ড ভয় লাগে ওর চোখের দিকে তাকাতে, কিন্তু তার চেয়েও বড় ভয় হয় ওকে হারানোর কথা ভেবে। আমি যে কাজ, যে অন্যায়, যে পাপে নিজেকে জড়িয়েছি, সেখান থেকে ওকে ভালোবাসাটাও অন্যায়। এত করে ওর থেকে দূরে থাকি, কিন্তু আমার ওর প্রতি অনুভূতি কমে না, শুধু বাড়ে হৃদয়ের ক্ষত। যে পাপ দিন দিন আমাকে নিঃশেষ করছে, সেই পাপগুলোই আবার আমার অনুভূতিগুলো গিলে নেবে না তো? রজনীর হৃৎপিণ্ডের গতি বাড়ে। পরের পৃষ্ঠা উল্টাতেই চোখে পড়ে সেখানে লেখা, প্রিয় রজনীগন্ধা, আমার পাপ আমাকে ছাড়ে না, আর হৃদয় তোমাকে ছাড়তে পারে না। কি এক মিশ্র অনুভূতি নিয়ে আমি একটু একটু করে মারা যাচ্ছি। রজনীগন্ধা, আমাকে ভালোবাসবে? আমাকে এই মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি দেবে? জানি না। সৃষ্টিকর্তা ভাগ্য দিয়েছে, অনুভূতিও দিয়েছে, তোমাকে পাওয়া না পাওয়ার মাঝে রেয়ালও দিয়েছে। তবুও বিভোরের মনে রজনীগন্ধার প্রতি প্রেম কখনোই নিঃশেষ হবে না, কথা দিলাম। রজনীগন্ধা ডায়েরি আগলে ধরে কাঁদতে শুরু করে। কষ্টে ছটফট করতে থাকে। কান্নারত স্বরেই বলে, পরিপূর্ণ নয়। আপনার রজনীগন্ধা আপনাকে ভালোবাসে বিবর ভাই, হয়তো আপনার মতো করে না, তবে বাসে। আপনার ভালোবাসা যেভাবে নিঃশেষ হয়নি, সেভাবেই আপনার রজনীগন্ধার ভালোবাসাও কখনো নিঃশেষ হবে না, কথা দিলাম। চারিপাশে পিনপতন, নীরবতা। এক ঘরে রমণীর বুক ফাটা আর্তনাদ, অন্যদিকে চার দেয়ালের মাঝে ছটফট করতে থাকা পুরুষের আর্তনাদ। দুজনাই জানে দুজন কষ্ট পাচ্ছে, কিন্তু কেউ কারো কষ্ট কমাতে পারছে না একে অন্যকে আগলে নিতে। কেবল দুজনেই অনুভব করছে। ভাগ্য বুঝি এটাই লেখা ছিল। এত নির্মম পরিহাস, ভালোবাসার বুঝি এত শাস্তি। রজনী ডুকরে কাঁদে। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে আবারও ডায়েরি খুলে ঝাপসা চোখে পড়তে শুরু করে। আমি জানি শেষটা কি হবে, কিন্তু আমি স্বার্থপরের মতো তোমাকে চাওয়া ছাড়তে পারিনি। তোমাকে পেয়েও গেছি, কিন্তু আমি জানি আমি তোমাকে হারিয়ে ফেলবো। পৃথিবীর নিয়মই যে পাপীকে শাস্তি দেয়া। রজনীগন্ধা, আমার বড্ড আফসোস হয়। কেন তোমাকে ভালোবাসলাম? কেন তুমি আমাকে ভালোবাসলে? বলেছিলাম তোমায়, যেদিন তুমি আমায় বুঝবে সেদিন অনেক দেরি হয়ে যাবে। সত্যি বড্ড দেরি হয়ে গেল। তোমার সাথে থাকার সময়টুকু অনেক অল্প হয়ে গেল, কিন্তু এই সময়টুকু, এই স্মৃতিটুকু আমার হৃদয়ে সব সময় থাকবে। রজনীগন্ধা, কখনো আমাকে ভুল বুঝো না। কখনো ভেবো না আমি তোমাকে ভালোবাসিনি। আমি স্বার্থপর হয়েছি, কিন্তু হৃদয়ের সমস্তটুকু দিয়ে তোমাকে ভালোবেসেছি। এই পৃথিবীর সব মিথ্যে হলেও আমার প্রেম সত্য। আমি মিথ্যে হলেও রজনীগন্ধার প্রতি বিভোরের প্রেম সত্য। হৃদয়ের খানায় খানায় তোমাকে দিয়ে পরিপূর্ণ, যেথায় পাপ ছুঁতে পারিনি। প্রিয় রজনীগন্ধা, তুমি মায়া, মরীচিকা, আবার তুমি আমার জন্য সত্য পাতা। তোমার প্রত্যেক পাপড়িতে তীব্র সুবাসে কিংবা হৃদয়ের ক্ষততে নয়তো প্রশান্তিতে পাবে বিভোরকে। ভালোবাসি রজনীগন্ধা। শেষ। ডায়েরির পাতা ভিজে গেছে রজনীর চোখের জলে। লেখাগুলো খুব সাধারণ, কিন্তু রজনীর কাছে প্রত্যেকটা বাক্য বিভোরের তার প্রতি প্রেম। প্রত্যেকটা শব্দ সে অনুভব করে ফেলেছে। রজনী টেবিল থেকে উঠে আলমারির কাছে যায়। বিভোরের একটা শার্ট বের করে সেখানেই বসে পড়ে। বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে মেঝেতেই শুয়ে পড়ে। কোমর ছড়ানো চুলগুলো গড়াগড়ি খায় মাটিতে। রজনী যেন বিভোরের গায়ের গন্ধ শুষে নেয়। শার্টের মাঝেই মুখ ডুবিয়ে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতেই বলতে থাকে, বিবর ভাই, আপনার রজনীগন্ধা আপনাকে তার অধ্যায়ের প্রত্যেকটা পাতায় রাখবে, প্রত্যেকটা গল্পে, প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা স্বপ্নে, পাপড়িতে তীব্র সুবাসে হৃদয় নিংড়ানো ভালোবাসাতে রাখবে। আপনি থাকবেন বিবর ভাই?
থাকবেন? কান্নার দমকে কথা বলতে পারে না রজনী, হাউমাউ করে কেঁদেই যাচ্ছে। বারবার ভাঙা স্বরে বিভোর ভাই বলে আর্তনাদ করছে, বারবার আল্লাহর কাছে প্রার্থনা করছে তার বিভোর ভাইকে ফিরিয়ে দিতে। দরজার বাহির থেকে কান পেতে রজনীর কান্না শুনে সুজন সম্পর্কে জ্যাঠাতো বোন হলেও সে কখনোই নিজের বোন হিসেবে ভালোবাসায় কমতি রাখেনি। সেই বোনের এই দশা দেখে তার হৃদয়টা ফেটে যাচ্ছে। বিভোরের প্রত্যেকটা স্মৃতি চোখের সামনে ভাসছে। সুজন মুখ চেপে ধরে নিজের, ছুটে চলে যায় ওয়াশরুমে। চোখের পানি কোনো রকমে মুছে নিয়ে অজু করে তাহাজ্জুদে বসে যায়। শরীরের অবাধ্যতা দূরে ঠেলে বিভোরের মাও বসেছে তাহাজ্জুদে। সুলেখা আহমেদ, পাপিয়া আহমেদ, রিফা, রিন্তি তারাও নিজ নিজ ঘরে ঠিকই বসেছে তাহাজ্জুদে। সবাই নিঃস্বার্থে কেবল বিভোরের জন্য দোয়া করে যাচ্ছে। এক একজনের চোখের পানিতে ভিজে যাচ্ছে ওন্না জায়নামাজ, অথচ কেউ জানে না তারা সবাই তাহাজ্জুদে বসেছে। রজনী কোনো রকমে নিজেকে সামলে উঠে এলোমেলো পায়ে ছোট ওয়াশরুমের দিকে। এই অসময়ে কেবল আল্লাহই পারে সাহায্য করতে। অজু করে নিজেও বসে যায় জায়নামাজে। সারা রাত তার জায়নামাজে কাটে। ফজরের নামাজ পড়ে সে ওই জায়নামাজে ঘুমিয়ে পড়ে। চোখের ব্যথায় চোখ টেনে তুলতে পারে না। শেষ সময়ও বিড়বিড় করে বলে, ইয়া আল্লাহ, আমার স্বামীকে এভাবে নিয়ে যাবেন না, তাকে ফিরিয়ে দিন আমার কাছে। কেটেছে প্রায় 14 দিন। আজ বিভোরের ফাঁসির ডেট। বিকেল 5টায় সময় দেওয়া হয়েছে। সকাল সকাল বিভোর বসেছিল নিজের সেলে। আজ তার ফাঁসির ডেট। সে জানে তার কষ্ট নেই, শুধু নিজের পরিবারটার জন্যই কষ্ট হয়। কিন্তু সে তো পুরুষ মানুষ, তাই কাঁদতে পারে না। বিভোরের ভাবনার মাঝে একজন পুলিশ অফিসার আসে। বিভোর এক পলক তার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। অফিসারটা সেলে ঢুকে বিভোরের পাশে বসে কতক্ষণ চুপ থেকে নিজে থেকেই বলে, তোমার আফসোস হচ্ছে না বিভোর? এতগুলো লোককে মারার জন্য আজ তুমি জেলে। পরিণতিও কত খারাপ। বিভোর হাসে বলে, যাদেরকে মেরেছি তারা যদি মানুষ হতো, নির্দোষ হতো, তাহলে আফসোস হতো স্যার। কিন্তু ওরা ছিলই পশু, তাই একটু আফসোস হচ্ছে না। অফিসার অবাক হয়ে তাকায়। সত্যি সত্যি বিভোরের চোখে মুখে আফসোস নেই, বরং সে মাথা উঁচু করে তাকিয়ে আছে। অফিসারকে এত অবাক হতে দেখে বিভোর ফের হাসে। কপালে আসা চুলগুলো ঠেলে পিছনে সরিয়ে দিয়ে বলে, আপনারা যাদেরকে শাস্তি দিতে পারেননি, আমি তাদেরকে শাস্তি দিয়েছি। ওরা কত মেয়ের জীবন নরক বানিয়েছে, কত মাকে সন্তান হারা করেছে, কত গরিবকে লাথি দিয়েছে, কত বাবা মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নিয়ে বাহিরের দেশে বিক্রি করে দিয়েছে। তাদেরকে মারার পর নিজের পরিণতির জন্য আফসোস করব? কখনো না। এমন কাজের জন্য আমাকে একবার কেন, শতবার ফাঁসিতে চড়ালেও হাসি মুখে মেনে নেব। যে 4 জনের খুনের ভিডিও আপনারা দেখিয়েছেন, ওরা আমার ছোট বোনকে ড্রাগে আসক্ত করতে সাহায্য করেছিল, টাকার জন্য আরো কত কিছু করেছে। আপনার ছোট বোনের সাথে কেউ এমন করলে আপনি ছেড়ে দিতেন? আমি তো শুধু ওদের টুকরো টুকরো করেছি, পারলে ওদের শরীরের এক একটা অংশ কুকুর দিয়ে খাওয়াতাম। অফিসারের গায়ের লোম দাঁড়িয়ে যে। সে অনেক খুন দেখেছে, খুনিও দেখেছে, কিন্তু এরকম বিভোরকে সে প্রথমবার দেখলো। অফিসার নিজের বিস্ময় কাটিয়ে বলে, কিন্তু ওদের পরিবার সন্তান তো অনাথ হয়ে গেল, বউ বাচ্চা কি খাবে? সরকারের দোহাই দিয়ে যত টাকা দিয়েছি আজীবন শেষ করতে পারবে না। তাছাড়া আমি সবসময় ওদের সাহায্য করেছি, এটা দয়া নয়, আমার দায়িত্ব মনে করেছি। আপনার মনে হতে পারে ওদেরই স্বামীকে, সন্তানের পিতাকে খুন করে আবার ওদেরকেই সাহায্য করেছি, বিষয়টা হাস্যকর। কিন্তু দোষ করেছিল ওই লোকগুলো, তাদের পরিবার না। আমি যদি ছেড়ে দিতাম টাকার লোভে আবার অন্যায় করত, তাই যা করেছি ঠিক করেছি। অফিসার কয়েক সেকেন্ড বিভোরের মুখের দিকে তাকিয়ে বসা থেকে উঠে পড়ে। বের হতে হতে বলে, শেষ ইচ্ছা আছে? বিভোর শান্ত স্বরে বলে, আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে একবার দেখতে দেবেন, আমার আম্মাকে একটু জড়িয়ে ধরতে দেবেন। অফিসার শুধু তাকায়, কোনো জবাব দেয় না, চলে যায়। বিভোর নিজের জায়গায় বসে অতীত ভাবতে থাকে। জীবন সুন্দর, মৃত্যু পর্যন্ত জীবন সুন্দর। বাড়ির সবাই আহাজারি করছে, শম্পা আহমেদকে কিছুতেই সামলানো যাচ্ছে না। রজনী শম্পা আহমেদের ঘরে যান। শম্পা আহমেদকে এভাবে কাঁদতে দেখে তার পাশে বসে। সাথে সাথেই শম্পা আহমেদ উঠে রজনীর হাত চেপে ধরে ভাঙা ভাঙা ভাবে বলে, আমার ছেলেটাকে এনে দাও রজনী, ওকে আমি দেখব। আমার ছেলেটাকে একটু জড়িয়ে ধরবো। ওর কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না রজনী। আমার ছেলেটার সাথে কেন এমন হলো? রজনী শম্পা আহমেদের চোখের পানি মুছে দেয়। এ দুগাল আজলে নিয়ে বলে, আপনার ছেলের সাথে আমরা আজ দেখা করবো মেজো আম্মা, উঠে তৈরি হন। শম্পা আহমেদ চকচকে চোখে তাকায়। রজনী মাথা নাড়িয়ে তাকে আশ্বস্ত করে, তারপর উঠিয়ে শাড়ি পাল্টে দেয়। শিহাব আহমেদকে বলেন শম্পা আহমেদকে সামলাতে, তারপর নিজেও গিয়ে তৈরি হয়ে নেয়। সবার মুখ থমথমে।
সালেহ আহমেদও যাবেন। যত যাই হোক সে বিভোরকে চেনে। বিভোর অন্যায় করেছে, কিন্তু তা ন্যায়ের জন্যই। সালেহ আহমেদ, শিহাব আহমেদ, শম্পা আহমেদ, শিপন আহমেদ, সুলেখা আহমেদ, পাপিয়া আহমেদ, স্নেহা, আদিব, সৃজনী, রাফিদ, রিন্তি, রিফা, সুজন সবাই একসাথে বেরিয়ে পড়ে। এরপরে সবাইকে নেওয়া হয় বিভোরের সাথে দেখা করতে। যদিও ফাঁসির আসামিকে আলাদা সময় দেওয়া হয় না, কিন্তু শেষ ইচ্ছে পূরণের জন্য বিভোরের হাতে হাতকড়া পরিয়ে আলাদা একটা জায়গায় দেখা করতে দেওয়া হয়েছে। দুজন পুলিশ সহ পুলিশ অফিসারও আছেন সাথে। বিভোরকে দেখার সাথে সাথেই শম্পা আহমেদ ছুটে যান। ছেলেকে জড়িয়ে ধরে হাউমা করে কাঁদতে থাকে। বিভোর মায়ের মাথায় চুমু খায়, খুবই নরম গলায় বলে, আম্মা আর কত কাঁদবেন? চোখ মুখ তো কাঁদতে কাঁদতেই শেষ করে ফেলেছেন। তুই আমার সাথে বাড়ি চল আব্বা, তাইলে আর কানবো না। চল না আব্বা। বিভোর দীর্ঘশ্বাস ফেলে বলে, আসবো আম্মা, খুব তাড়াতাড়ি চলে আসবো। শেষ সময় নিজের মাকে মিথ্যা সান্ত্বনা দিতে বিভোরের বুক কাঁপে, কিন্তু যদি এইটুকু মিথ্যা না বলে তাহলে তার মাকে আর সামলানো যাবে না। বিভোর মায়ের কাছ থেকে এসে বাবার সামনে দাঁড়ায়। শক্ত মনের বাবাটাও হাউমা করে কেঁদে ওঠে। বিভোর হাসে। তার বাবাটা বুঝি বাচ্চা হয়ে গেল। একে একে সবার সাথে কথা বলে বিভোর, সবার চোখে পানি। রিন্তি তো জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে, আর ছাড়েই না। স্নেহার সামনে এসে স্নেহার মাথার একপাশে চুমু দিয়ে আদিবকে বলে, আমার আদরের বোন, ও ছিল আমাদের ভাইদের প্রথম বোন। ওকে আগলে রাখো ভাই। আমার বোনটা খুব সরল, কখনো কষ্ট দিও না। যদি কখনো ওকে সহ্য না হয় আমার বাড়িতে দিয়ে যেও। আমার আব্বা আর রজনী ঠিক ওকে আগলে নেবে। বিপরীতে আদিব এক হাতে স্নেহার হাত শক্ত করে ধরে বলে। বিভোর হাসে। সৃজনী আর রাফিদের সামনে দাঁড়িয়ে বলে, আমার বাড়ির আমানতকে না বলে নিয়ে গেছো, যেভাবে নিয়ে গেছো সেভাবে আজীবন আগলে রাখবে। রাফিদ মাথা নিচু করে মাথা নাড়ায়। সৃজনী বিভোরকে জড়িয়ে ধরে কাঁদে। বিভোর রিফার সামনে দাঁড়ালে রিফা মাথা নিচু করে নেয়। বিভোর হেসে বলে, আমাকে ক্ষমা করে দিও রিফা, আমার জন্য কখনোই নিজের মনে কষ্ট রেখো না। আপনি যাবেন না বিবর ভাই? আমার আপনার উপর কোনো রাগ নাই। আপনি রজনীর সাথে আজীবন থাকেন, আপনারা ভালো থাকুন, তবু যাবেন না। বিভোর হাসে। দুহাত তুলে রিফার মাথায় হাত বুলিয়ে বলে, রিফা সুখী হও। কেঁদে ফেলে। সবশেষে বিভোর দাঁড়ায় রজনীর সামনে। রজনী শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। বিভোর মুখে গিয়ে সবার সামনে রজনীর কপালে ঠোঁট ছোঁয়ায়। দূরে সরে এসে বলে, অভিমান করে আছো রজনীগন্ধা, জড়িয়ে ধরবে না? রজনীর সাথে সাথে শক্ত খোলস ভেঙে ঝাঁপিয়ে পড়ে বিভোরের বুকে, শব্দ করে কাঁদতে শুরু করে। বিভোর হাতে জড়িয়ে থাকা অবস্থাতেই বিড়বিড় করে বলে, শেষবারের মতো শক্ত করে ধরে থাকো রজনীগন্ধা, আর তো চাইলেও ফেরা যাবে না। তোমাকে এই বুকে মাথা রাখতে দেয়া যাবে না, ভালোবাসা যাবে না। রজনী আরো জোরে কাঁদতে থাকে। হাতের বাঁধন শক্ত করে, যেন কিছুতেই ছাড়বে না। বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যায়। কাঁদতে কাঁদতে হিচকি উঠে যায়। কতক্ষণ সেভাবে থেকেই বলে, ছাড়ো রজনীগন্ধা, যেতে হবে রে। রজনী পাগলের মতো আঁকড়ে ধরে, কিছুতেই ছাড়বে না। বিভোর স্নেহার দিকে তাকাতে সে আর সালেহ আহমেদ এসে রজনীকে টেনে সরায়। বিভোর রজনীর সাথে নিজের দূরত্বের দিকে তাকিয়ে বলে, আমার এক জীবনের আফসোস হিসেবে থাকবে তুমি। আমার তোমার সাথে বাঁচা হলো না রজনীগন্ধা, বৃদ্ধ হওয়া হলো না, আরো 40টা বসন্ত পাওয়া হলো না। তোমাকে আর রজনীগন্ধা বলে ডাকা হবে না, তোমার তীব্র সুবাসে মাতোয়ারা হওয়া হবে না। ভালো থেকো রজনীগন্ধা। আর একটা বার যদি আমি আবার পাই, তবে ভালোবাসা শেষ হবে না। বিভোর দূরে সরে যায়। সুজনের সামনে দাঁড়াতেই সুজন জড়িয়ে ধরে। বিভোর শুধু বলে, এই পরিবারটা এখন তোর, আগলে রাখার দায়িত্ব তোর, ভালো রাখার দায়িত্ব তোর। সাবধানে থাকিস, ভালো থাকিস ভাই। সময় শেষ হয়ে যায়। পুলিশ দুজন এসে বিভোরকে নিয়ে যেতে থাকে। বিভোর সবার দিকে তাকিয়ে একবার হাসে, মাকে বলে, নিজের যত্ন নিও মা। ছেলের এই এক বাক্যে মায়ের মনে ঝড় ওঠে। মন বলে, এই বুঝি শেষ দেখা। সাথে সাথেই শম্পা আহমেদ চিৎকার করে বিভোরকে ডাকে। বিভোরকে নিয়ে চলে যায়। রজনী বারবার ডাকতে থাকে বিভোরকে, কিন্তু বিভোরের যে আর থাকার সময় নেই। রজনী সেখানেই বসে পড়ে, কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকে চিৎকার করে। ইয়া আল্লাহ। সবাই চেষ্টা করে রজনী আর শম্পা আহমেদকে সামলাতে। এর মাঝেই শম্পা আহমেদ জ্ঞান হারিয়ে ফেলে। সবাই দ্রুত ছুটে থাকে নিয়ে। রজনী এলোমেলো পায়ে হাঁটতে হাঁটতে ভাঙা কণ্ঠে আওড়ায়, যদি নিয়তি এটাই হয়, তবে পৃথিবী কেন আপনাকে ভালোবাসতে বাধ্য করলো বিবর ভাই? নিয়তি এত নিষ্ঠুর কেন হলো?
আমার আপনার হৃদয়কে ক্ষত বিক্ষত করে কি সুখ হলো বিভোর ভাই? বিভোরের জবাব আসে না, আর হয়তো আসবেও না। নিয়তি যে বিভোরকে মৃত্যুর কাঠগড়ায় দাঁড় করিয়ে রেখেছে। বিভোরের ফাঁসি হয়ে গেছে, দাফন সম্পন্ন হয়েছে, লাশ বাড়িতে আনা হয়নি। শিহাব আহমেদ, শিপন আহমেদ, আদিব, রাফিদা, সুজন গিয়েছিল জানা যায়। শম্পা আহমেদ হাসপাতালে ভর্তি। বাড়ির সবাই পড়ে পড়ে কাঁদছে। রজনী গায়ে সাদা শাড়ি জড়িয়ে বিভোরের একটা শার্ট বুকে আগলে ছাদের খোলা হাওয়ায় বসে আছে। চোখের কোণ থেকে টপটপ করে পানি পড়ছে, কিন্তু তাকে দেখে বোঝার উপায় নেই সে আদৌ বেঁচে আছে নাকি মারা গেছে। অনুভূতি শূন্যের মতো চেয়ে আছে দূর আকাশে। রজনী ফিসফিস করে বলে, দূর থেকে রজনীগন্ধার কষ্টে মজা নিচ্ছেন? যে কষ্ট বিয়ের আগে আপনি পেয়েছেন তা সুদে আসলে ফেরত দিলেন। আপনি তো তাও চাইলেই রজনীগন্ধাকে দেখতে পারছেন, কিন্তু আপনার রজনীগন্ধা চাইলেও তো আপনাকে দেখতে পাবে না, ছুতে পাবে না, জড়িয়ে ধরতে পারবে না। আপনি তো চলে গেলেন, সাথে নিয়ে গেলেন আমার বাঁচার ইচ্ছা, স্বপ্ন, প্রেম, অনুভূতি, সবটা। বাঁচার জন্য আর কদিন বাঁচবো বলুন বিপর ভাই? ভেতরটা যে মরে যাচ্ছে আমার। ওপাশ থেকে জবাব আসে না। রজনী চোখ ভর্তি পানি নিয়ে পাগলের মতো হাসে, আবার কাঁদে। বিভোরের শার্টে মুখ ডুবিয়ে দেয়, আকাশের দিকে তাকিয়ে থাকে, পাগলের মতো প্রলাপ বকতে শুরু করে। দেখ রিফা, বিবর ভাই চলে গেছে আমায় ছেড়ে। এভাবে স্বার্থপরের মতো চলে গেল কেন? যাবে যদি আমাকে ভালোবাসতে বাধ্য কেন করলো? রিফা দেখ না, উনি ইচ্ছে করে কষ্ট দিচ্ছে আমায়, ইচ্ছে করে এমনটা করছে উনি। আমায় আমার কাছে আসতে বলো না কে। রিফা বল না। রিফা ঠোঁট কামড়ে কান্নায় ভেঙে পড়ে। রজনী বুকে আগলে নেয়। রজনী রিফার বুকে আছড়ে পড়ে কাঁদতে থাকে, ডুকরে ডুকরে কাঁদে। তবুও যেন তার কান্না ফুরায় না। ক্লান্ত হয়ে যায়, কিন্তু মনের কষ্ট শেষ হয় না। ফিসফিস করে বলে, আমাকে বাঁচান বিবর ভাই, এই কষ্ট থেকে বাঁচান আমায়। আমি মরে যাচ্ছি, বাঁচান আমায়। কেন চলে গেলেন? কেন? রিফা রজনীকে টেনে তুলে ছাদের দরজা পেরোতেই যাবে, যখনই রজনীর মনে হয় বাতাসে কেউ তাকে ফিসফিস করে বলে গেল, যে বিভোর রজনীগন্ধার প্রেমে আগেই মরেছে, সেই বিভোরকে নতুন করে মারার সাধ্যি কি এই পৃথিবীর কারো আছে? পরিশিষ্ট। কেটেছে প্রায় 4 বছর। বিভোরের শোক আজও চেয়ারম্যান বাড়িতে আছে। শফিক আহমেদের পর সুজন আর রজনী শিহাব আহমেদকে চেয়ারম্যান পদে দাঁড় করিয়েছে। তাদের ব্যবসায় সব অন্যায় কাজ বন্ধ করে এখন সত্যিই জনগণের সেবায় কিছু করছে। আদিব, স্নেহা, সৃজনী, রাফিদ যার যার সংসার বুঝে নিয়ে বেশ সুখে আছে। সুজন ব্যবসার হাল ধরেছে। শম্পা আহমেদ ছেলের শোকে এখনো কাতর। সুজন আর রিন্তির বিয়ে হয়েছে। এক সন্তানকে হারিয়ে আরেক সন্তানকে দূরে পাঠাতে চাননি শিহাব আহমেদ আর শম্পা আহমেদ। তারা তাই সবাই মিলে ঠিক করে রিন্তি আর সুজনের বিয়ে দিয়েছে। যদিও বিষয়টা হজম করা দুজনের জন্যই কষ্টের ছিল, কিন্তু শম্পা আহমেদের দিকে তাকিয়ে রাজি হয়ে যায়। রিফা আর রজনী পড়ছে। দুজনে একই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে চান্সও পেয়েছে। আহসান অনেকবার রিফাকে বিয়ের কথা বললেও সে রাজি হয়নি। তার কথা ছিল, আমি আগে নিজে কিছু করব, আমার মায়ের জন্য কিছু করব, তারপর বিয়ে। ততদিন অপেক্ষা করতে পারলে করেন, নয়তো ঠিক আছে, আমি মেনে নিব। বেচারা আহসানও মেনে নিয়েছে। মেয়েটাকে সে ভালোবাসে, ছাড়তে তো সহজে পারবে না, তাই এভাবেই ধরে রেখেছে। রজনীকে আবার বিয়ের কথা বললে সে মানা করে দিয়েছে। বিয়ে প্রণয় সব একবার তার জীবনে হয়েছে, দ্বিতীয়বার সে হতে দেবে না। এই তো চলছে জীবন। সারাদিন পড়ালেখা, পরিবার, সুজনের সাথে ব্যবসায়, দেখাশোনার, রাতে বিভোরের স্মৃতি আঁকড়ে বাঁচা। রজনী সব ভাবতে ভাবতে এগুতে থাকে। তার চোখে এখন গোল ফ্রেমের একটা চশমা। আজ বিভোরের মৃত্যুবার্ষিকী, তাই ক্লাসে না গিয়ে এলোমেলো পায়ে হাঁটছিল লেকের পাড়ে। দূরে সাদিবকে দেখেই তার মনে পড়ে সেদিনের কথা। সাদিব এখন নিজের ভুল শুধরে নিয়ে পরিবারের জন্য কিছু করছে। শেষবার যেদিন সাদিবের সাথে দেখা হয়েছিল তখন সে মাথা নিচু করেছিল। রজনী নিজে থেকেই কথা বলে, সুস্থ হয়ে গেছেন? সাদিব মাথা নিচু অবস্থাতেই বলে। রজনী দীর্ঘশ্বাস ফেলে। কিছু একটা মনে পড়তেই বলে, আপনাকে একটা প্রশ্ন করব? করো। আপনি তো আমাদের পরিবারের সবাইকে মারতে চেয়েছিলেন, কিন্তু হিমেল আঙ্কেলকে কেন মেরেছিলেন? আমি ওনাকে মারিনি। তোমার ফুপুর মৃত্যুর খবরটা আমি ওনাকে দিয়েছিলাম। তারপর শুনি সে আত্মহত্যা করেছে। সে আত্মহত্যা করেছে নাকি তার দিকে অন্য কোনো ঘটনা আছে তার সম্পর্কে আমার ধারণা নেই। আচ্ছা, কিন্তু আপনি তো একটা চিরকুট দিয়েছিলেন যেখানে বলা ছিল আমাদের পরিবারের কোনো মেয়েকেই আপনি বাঁচতে দিবেন না। তাহলে পরে ওটা আম্মা যখন আব্বাকে দেখিয়েছিল, ওটাতে কিছু ছিল না কেন? ছিল না মানে? আমি তো লিখেছিলাম, তাহলে থাকবে না কেন? সাদিবের কণ্ঠে অবাকতা। রজনীও অবাক হয়। সে বুঝে ওঠে না আদৌ কি হয়েছিল, তাই ফিরে আসতে নিলে সাদিব বলে, ওই চিরকুটে লেখা ছিল যেটা তোমার মা পেয়েছিল,
এখন তোমার আব্বা দেখতে পায়নি নাকি তোমার মা কাগজ পাল্টে দিয়েছিল কিংবা তোমার আব্বা ইচ্ছে করে কিছু করেছিল তা আমার জানা নাই। রজনী চলে যায়। অতীতের ধ্যান ভাঙে কিছু একটা শব্দে। রজনী দীর্ঘশ্বাস ফেলে পিছু তাকায়। একটা ছেলে তার দিকে দৌড়ে আসছে। রজনী চমকে ওঠে। ছেলেটা জোরে ডেকে ওঠে, রজনীগন্ধা। রজনীর চোখ ঝাপসা হয়ে যায়। নিভু নিভু চোখে দেখে ছেলেটা তার খুব কাছে চলে এসেছে। রজনী ভাঙা ভাঙা ভাবে আওড়ায়, বিভোর ভাই। সাথে সাথেই সে লুটিয়ে পড়ে। ছেলেটা আগলে নেয়। ঠোঁটের কোণে ফুটে ওঠে অমায়িক হাসি। রজনী তখন তার বাহুতে। একবার পিছু ফিরে সেই পুলিশ অফিসারের দিকে তাকায়। অফিসারটা হেসে হাত নাড়িয়ে বলে, কিছু অন্যায় ভালো, কিছু অন্যায় আমারও থাকুক। তোমরা ভালো থাকো, তোমার মতো কিছু বিভোর আজীবন থাকুক। বিভোর রজনীকে কোলে তুলে নেয়। হেসে বলে, আমি বাপকে আপন করেছি, আর প্রিয় রজনীগন্ধা তোমাকে করেছি পর।